কারা এই মাদক বিক্রি অথবা কিশোর গ্যাং প্রশ্রয় দেয় অথবা সরাসরি জড়িত, ইচ্ছা করলে আমার মোবাইল নাম্বার সবার কাছে আছে, রেখে দিয়ে আমাকে একটা মেসেজ দিয়ে জানাতে পারে। কোন মাদক বিক্রি চলবে না, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। শেখ রবুল আলম থাকতে কিশোর গ্যাং মাদক ব্যবসা অনিয়ম চাঁদাবাজি দুষ্কৃতিরাই চলবে না। 5 ফিট 6 ফিট রাস্তা, ভবন হচ্ছে 10 তলা, এটাই তো সবচেয়ে বড় অপরাধ। এখানে আইনের কোন বালাই বিধি বিধানের কেউ কোনো কিছু রক্ষা করেন নাই। যে যেভাবে পারেন বাড়িয়েছেন, ব্যবহার করছেন, দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত করবে এই সমস্যাগুলি দূর করতে। একে জানতে চাওয়া, সমস্যাটা বলা এবং এই সমস্যা নিয়ে রাজনীতিবিদ অথবা জনপ্রতিনিধি কি করণীয়, সেই ধরনের একটা মত বিনিময় যখন আপনারা উপস্থিত থাকেন, এটা দেশকে রাজনীতিকে পরিশুদ্ধ করে, সমাজ বিনির্মাণে সহায়ক হয়। যার ফলে আপনাদের এই উপস্থিতি এটা খুবই সিগনিফিকেন্ট, খুবই দরকারি, খুবই জরুরি এবং একটা দায়িত্ব এবং কর্তব্য বোধের অংশ। যার ফলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনাদেরকে শুভেচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু উপস্থিত হওয়ার জন্য। রাজনীতিতে এভাবে আপনারা সাধারণ মানুষ উপস্থিত না হলে, সজাগ না হলে, সক্রিয় না হলে রাজনীতি পরিবর্তন হবে না। আপনাদের এই অংশগ্রহণটাই খুব জরুরি, যেটা আজকে করেছে। কোন মাদক বিক্রি চলবে না। এখানকার নেতারা এটা নিয়ন্ত্রণ করতে না পারে, আমাকে জানাবেন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি করব। রাজনীতির নামে হাওয়া খাবেন এলাকার নেতা, অমর ভাই তমর ভাই জিন্দাবাদ করবেন, আর কয়েকটা কিশোর গ্যাং এসে এলাকার লোকের জিম্মি করে দিয়ে যে আপনারা কিছু বলতে পারেন না। পরে যাবেন আমি অমক দলের অমক, আমি যুব দলের অমক, আমি অমক বংশের অমক, আমি রাজনীতি করি, এইসব রাজনীতি ছেড়ে দিতে হবে। এলাকায় বসবাস করে যদি এলাকার অনিয়ন্ত্রণ করতে না পারেন, এলাকার মানুষকে শান্তি দিতে না পারেন, এলাকার মানুষের সমস্যা যদি পাশে রাখতে না পারেন, কিসের দরকার রাজনীতি করা? কি কেন? কি প্রয়োজন? দরকার নেই। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ হব, কারা এই মাদক বিক্রি অথবা কিশোর গ্যাং প্রশ্রয় দেয় অথবা সরাসরি জড়িত। এখনকার কিন্তু কঠিন কাজ না, ইচ্ছা করলে আমার মোবাইল নাম্বার সবার কাছে আছে, রেখে দিয়ে আমাকে একটা মেসেজ দিয়ে জানাতে পারে। যারা অভিযোগ করেছেন তারা জানাবেন আমাকে। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। যদি আপনি জানানোর কারণে কোনো ক্ষতি না যায়, আমার জানাবেন, আমাকে জানাবেন। বিএনপি করে এমন চলবে না। শেখ রবুল আলম থাকতে কিশোর গ্যাং মাদক ব্যবসা অনিয়ম চাঁদাবাজি দুষ্কৃতিরাই চলবে না, চলতে দেওয়া হবে না। আমার দলের তো প্রশ্নই আসে না, অন্য দলের হবে না, অন্য বংশে হবে না। আমি বললাম আপনাদেরকে, আমরা বলছি যারা দুষ্কৃতিকারী আমাকে জানাবেন, সরাসরি ফোনে জানাবেন, না পারলে মেসেজ দিয়ে জানাবেন, যে কোনো উপায় আমাকে জানাবেন। আমি খুব কৃতজ্ঞ হব, দমন করার দায়িত্ব আমার। গ্যাসের কথা বলেছেন, এখানে কোন বিশেষ কারণ আছে কিনা আমি জানি না, গ্যাস কেন পান না। তবে তিতাস কর্তৃপক্ষ বলেছে পাইপ লাইনের মাধ্যমে পর্যাপ্ত গ্যাস অবাধে যদি পেতে হয়, তাহলে কিছু লাইন সংস্কার করতে হবে, কিছু লাইন প্রসারিত করতে হবে, কিছু লাইন আপনার রিপ্লেসমেন্ট করতে হবে। সেটি ছাড়া তারা অবাধে গ্যাস সরবরাহ করতে পারছে না। এটা হচ্ছে তিতাস কর্তৃপক্ষ, অর্থাৎ যারা গ্যাস সাপ্লাই দেন, নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গে তারা বলছেন। যার জন্য আমি নিজে 3 বার গিয়েছি। তাদের কথা হচ্ছে নির্বাচিত সরকার এসে যদি এই প্রকল্প পাস করে, কিছু অর্থ বরাদ্দ করে, তাহলে এই জরাজীর্ণ যে সব লাইনগুলি আছে, যে সংযোগগুলি আছে, তারা নতুন করে সংস্কার এবং কিছু নিরামত করতে পারলে মানুষ পর্যাপ্ত গ্যাস পাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকার এই ব্যাপারে কোনো বাজেট বরাদ্দ দিচ্ছে না। বর্তমান সরকার, এই সরকার আছে নির্বাচন পর্যন্ত, নির্বাচনের পর আপনাদের রায়ের ভিত্তিতে যদি বিএনপি সরকার গঠন করে,
আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার এমপি হিসেবে সুযোগ পাই, উইদিন 2 or 3 মান্থের মধ্যে পর্যাপ্ত গ্যাস সরবরাহের জন্য যা যা করার আমি করব। অর্থাৎ আপনারা যেখানে পাইপলাইনের গ্যাস সরবরাহ আছে সেখানে গ্যাস পাচ্ছেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলেছেন, রাস্তায় পর্যাপ্ত ময়লা। কিছু কারণ আমরা নিজেরা ময়লা যেখানে সেখানে ফেলতে কুণ্ঠবোধ করি না, সচেতন নাগরিকতার ক্ষেত্রে প্রবলেম আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যতটা জেনেছি কামরাঙ্গীরচরে প্রায় 5-6 লাখ লোক বসবাস করে। সিটি কর্পোরেশনের এখানকার যে লোকবল ময়লা অপসারণ করবার যে দায়িত্ব বা যে সক্ষমতা সেটা অনেক কম লোকের তুলনায়। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের কোনো ফাংশনই করে না, কারণ নির্বাচিত মেয়র নাই। কনজারভেন্সিতে যারা কাজ করে তারা সাফিসিয়েন্ট না, সংখ্যায় কম, লোকবর্গ কম, তারপরে হচ্ছে লজিস্টিক সাপোর্ট কম। আর যেহেতু নির্বাচিত সরকার নাই, নির্বাচিত মেয়র নাই, সিটি কর্পোরেশন মনে করে না যে তারা উদ্যোগী হয়ে কাজগুলি করবে। আপনার ইলেকশন, সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড, এখানে পর্যাপ্ত বাড়ানোর জন্য লোকবল বাড়ানো, ময়লা অপসারণ করবার জন্য গাড়ি ইকুইপমেন্টস বাড়ানো, এখানকার যে সমস্ত জরাজীর্ণ রাস্তা আছে অগ্রাধিকার ভিত্তিতে সেইগুলি আপনার প্রথমে হচ্ছে এস্টিমেট করা, প্রকল্প পাস করা এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখবেন, গত 1.5 বছর আর তার আগে 17 বছর কার্যত সেবা খাত ভেঙে পড়েছিল। যে সরকার ছিল সে মনোযোগী ছিল না। কামরাঙ্গীরচরে আরেকটা সমস্যা, এটা ছিল একটা চর, শহর হয়েছে আপনারা নিজেরা। এটা কোনো পরিকল্পিত নগরী না, যারা পেয়েছেন নিজের মতো করে বাড়ি বানিয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ এখানে থাকে, জায়গা ছাড়েন নাই। আমি আজকে গণসংযোগ করে দেখলাম যে 5 ফিট 6 ফিট রাস্তা, ভবন হচ্ছে 10 তলা। এটাই তো সবচেয়ে বড় অপরাধ। আপনি 10 তলা ভবন বানিয়েছেন, 6 ফিট রাস্তা দিয়ে আপনি কিভাবে এখানে নাগরিক সুবিধা নিশ্চিত করবেন? আপনি আমাকে বলেন। অর্থাৎ এখানে আইনের কোন দায় অথবা ধরেন বিধি বিধানের কেউ কোনো কিছু রক্ষা করেন নাই। যে যেভাবে পারেন বানিয়েছেন, ব্যবহার করছেন। এখন আপনি চাচ্ছেন নাগরিক সুবিধা, কিন্তু এটা কিছু কিছু সময় কঠিন। কারণ একটা নগর যখন পরিকল্পিত ভাবে দেওয়া হয়, কিছু সেবা খাতকে যদি পর্যাপ্ত ভাবে এনশিওর করে না করা হয়, তো সেখানে তো এত বেশি ভবন, এত বেশি লোক থাকলে সেখানে তো জরাজীর্ণতা আসবে, আপনি কিন্তু সমস্যা হবে। তবে আমি চাই দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত এই সমস্যাগুলি দূর করতে। আমি চাইব সরকার এবং সিটি কর্পোরেশনকে দিয়ে যতটুকু সম্ভব আপনাদের নাগরিক সুবিধাগুলি নিশ্চিত করতে, যদি আমার সে সুযোগ হয়। এই মসজিদের কথা বলেছেন, আমি যতটুকু জেনেছি আরো অনেকগুলি মসজিদ আছে, সেখানেও আপনার সংস্কার প্রয়োজন, পুনর্নির্মাণ প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমি আবার করতে হবে, যদি আমার দল ক্ষমতায় আসে আর আমি যদি জনপ্রতিনিধি হই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এখানে কিছু সরকারি অনুদান থাকে, সরকার কিছু মসজিদকে সংস্কার করবার জন্য বাজেট রাখে। অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি প্রয়োজন, ইলেকশনের পর আমি নিজে সেগুলি ভিজিট করে চেষ্টা করব যে আমার এই আসলে যেমন ধানমন্ডি বলেন, কলাবাগান বলেন, নিউ মার্কেট বলেন, হাজারিবাগ বলেন, মসজিদগুলিতে খুব বেশি অনুদানের প্রয়োজন আছে বলে আমার মনে হয়নি। ওই মসজিদগুলি ভালো আছে। যেহেতু কামরাঙ্গীরচর একটা উন্নত গ্রাম শহর না, শহর মানে ইট, শহর মানে ভবন না, শহর মানে আরো কিছু সুযোগ সুবিধা থাকতে হয়। তো সেক্ষেত্রে এই মসজিদগুলি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য সর্বাত্মক চেষ্টা করে সর্বাধিক বরাদ্দ আমি নিশ্চিত করতে চাইব। আর এটা আমার বিশেষভাবে মনে থাকবে, যেহেতু এখানকার একটা স্থানীয় দাবি হচ্ছে, সার্বজনীন দাবি যে এটাকে একটা পুনর্নির্মাণের ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে
আপনারা নির্মাণের উদ্যোগ নিলে আমার বড় ধরনের সহযোগিতা থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না, সেটা যথেষ্ট হয় না। আমরা চাই সরকারি ভাবে এটা হোক, রাষ্ট্র থেকে এটা হোক। একটু ধৈর্য রাখেন, নিশ্চয়ই একটা সুসংবাদ আপনারা এই মসজিদের ব্যাপারে পাবেন। একটি রাস্তা আটকিয়ে রেখেছে বলেছেন, আমি কারণ জানি না কি কারণ আটকিয়ে রেখেছেন। আমি এখানে বিএনপির দুর্নীতির নেতাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তারা জিনিসটা আমার কিছু জানাবেন। যদি বিনা কারণে উইদাউট এনি রিজন কেউ গায়ের জোরে অথবা ক্ষুদ্র শব্দে আটকায় রাখে, তার এই রাস্তা ওপেন করে দেওয়া হবে। আর যদি যে কারণে আটকায় রাখা হয়েছে সেটা যদি আরো বৃহত্তর স্বার্থ হয়, আমি জানি না কি স্বার্থ, তাহলে হয়তো বৃহত্তর স্বার্থ হলে সেটা আমাদের বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে আটকে রাখা হয়, তাহলে আলোচনা করে প্রয়োজন নাই, রাস্তা আমরা ওপেন করে দেব। জানা জরুরি, এভাবে একটা সমাবেশে অথবা মত বিনিময় সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এতে কেউ ক্ষতিগ্রস্ত হন, কেউ হয়তো উপকৃত হন, কিন্তু সেখানে সার্বজনীন চিন্তাটা আমাদের করা উচিত, যেহেতু আমরা এই সমাজেরই নাগরিক। আমরা এই বিষয়গুলি একটু বসে জেনে ন্যায্যতা অনুসারে আমরা করতে চাই। ন্যায্যতা, সর্বাধিক স্বার্থ, সর্বাধিক গুরুত্ব, সর্বাধিক প্রয়োজনটা প্রাধান্য পাবে, কোন ব্যক্তি তার ক্ষুদ্র স্বার্থ প্রাধান্য পাবে না। নির্বাচনের আর 12 থেকে 15 দিন বাকি, আমাকে দিয়ে এই 15 দিন আপনারা কাজ করার সুযোগ দেন, আমাকে পাশে রাখেন, আমার দলকে সমর্থন দেন। আশা করছি আপনাদের এই যে সমস্যাগুলির কথা বলছেন, এটা খুব জটিল সমস্যা না, এটা আমরা সমাধান করতে পারবো। যদি আপনাদের সহযোগিতা থাকে, যদি আপনাদের সমর্থন আমার দল বিএনপি এবং আমি পাই। দ্বিতীয় একটা কথা আমি বলি, আমার সাথে কিছু কথা বলি। আমার স্বার্থ, আমার স্বার্থটা ইচ্ছা আপনাদের স্বার্থ। স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে আপনি এদেশের মালিক, এদেশে আপনার জন্মভূমি, এদেশে আপনি সার্বভৌম। এটা আপনারা বসেন জানেন, জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক। আপনার সেই দেশ, সেই প্রিয় বাংলাদেশ এখন অনেকটা সংকটে পড়েছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব এবং স্বস্তি থাকবে কিনা সেটাও ঝুঁকিতে পড়েছে। আপনি হয়তো এ বিষয়ে এত বেশি গভীরে চিন্তা করছেন না। আপনি হয়তো চিন্তা করছেন ময়লাটা ফেললে আমার এখানে বসবাস করতে সুবিধা হয়। আপনি হয়তো চিন্তা করছেন সুবিধার দায়িত্বটা ভালোভাবে ফাংশন করে অবাধ হয়ে আমার চলাচলে অসুবিধা হয় না। কিন্তু আপনি একবারও চিন্তা করছেন না আপনার দেশটা খুব সংকটে পড়েছে, আপনার প্রিয় বাংলাদেশ তার অস্তিত্ব সংকটে পড়েছে। এই দেশটা থেকে আমি থাকবো, এদেশের জন্য আপনি, আমি, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ অস্ত্র ধরেছে, অস্ত্র ধরেছে স্বাধীন করেছে। সেই স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশে যদি আপনি একটা দক্ষ, যোগ্য, জনপ্রিয়, দেশ বান্ধব সরকার নির্বাচিত করতে না পারে, আপনার রাষ্ট্রের তো অস্তিত্ব থাকবে না, আপনি সমস্যা সমাধান নিয়ে কি ভাববেন? যার ফলে এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এবারের নির্বাচন আপনার দেশ আপনার মতো চলবে কিনা সেই নির্বাচন। এবারের নির্বাচন আপনি যাকে এমপি হিসাবে নির্বাচিত করবেন সে আপনার সেবক হয়ে থাকতে বাধ্য হবে কিনা সেই নির্বাচন। অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, নাগরিক হিসাবে আপনার ক্ষমতায়ন এবারের নির্বাচনই প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ এবারের নির্বাচন শুধু অন্যবারের মতো ক্ষমতা বদলের নির্বাচন না, এই নির্বাচনের সাথে দেশের স্বার্থ জড়িত, দেশের অস্তিত্ব জড়িত, আপনার ক্ষমতায়ন জড়িত। যার ফলে এবার নির্বাচনে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিতে হবে। আপনি হয়তো মনে করবেন ভোট জীবনে অনেক দিয়েছি, এবার না পেলে কি হবে, অথবা দিলামই না, সরকার তো হবে, এমপিও হবে, আমার কি দরকার, ওদিন আমার কাজ আছে, শরীরটাও ভালো লাগছে না, সকালবেলা 15 দিন নাস্তাটা ভালো করেছি, একটা ইচ্ছা করছে না। প্লিজ এই কাজটা করবেন না। আপনি জানছেন না আপনার মাতৃভূমি কত বড় সংকটে পড়তে যাচ্ছে। এই মুহূর্তে এদেশে যদি
একটা দায়িত্বশীল সরকার না হয়, আপনি কর্তৃক নির্বাচিত সরকার যদি না হয়, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ এবং জানে এরকম একটা সরকার যদি না হয়, তাহলে আপনার আমার অস্তিত্বই সংকটে পড়বে। সমস্যা তো পরের কথা। যার জন্য আমি আপনাদের প্রতিবেশী, ভাই, বন্ধু এবং এই এলাকার একজন রাজনীতিক হিসাবে আপনাদের কাছে আবেদন করব, যে কোনো মূল্যে ভোট প্রদান করবেন, ভোটে নিরুৎসাহিত হবেন না। আপনার ভোট এই রাষ্ট্রকে টিকিয়ে রাখবে, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। আপনার ভোট আপনার রাষ্ট্র আপনার মতো হবে কিনা তা নির্ধারণ করবে। যার ফলে নিজের পরিবার, পরিজন, বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে এবার নির্বাচনের ব্যাপারে উৎসাহিত করবেন, কোনো অবক্ষতা অবহেলা করবেন না। আমি প্রায় জায়গা যাচ্ছি, দেখছি আপনারা মনে করছেন মনে হয় সাধারণ একটা নির্বাচন। প্লিজ, এটা সাধারণ নির্বাচন নয়, খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এবারে নির্বাচন সংস্কার বলেন, গণতন্ত্র বলেন, সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, তারপর যদি বলেন আপনি প্রশাসনিক সংস্কার, সংবিধানের পরিবর্তন, রাষ্ট্রে আপনার বাণিজ্যরা সব নির্ভর করছে এই নির্বাচনের উপর। যার ফলে আপনারা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেবেন। আমি বলতে চাই, আমার দল বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়, রাষ্ট্র পরিচালনার গুণগত পরিবর্তন চায়। আপনারা যদি আমার দল এবং আমাকে সেই সুযোগ দেন, আমরা যে কোনো মূল্যে সেই মর্যাদা রক্ষা করব। আপনারা জানেন আমাদের অনেকগুলি কর্মসূচি আছে, 31টা কর্মসূচি, কৃষক কার্ড আছে, ফ্যামিলি কার্ড আছে, স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিক্ষার জিডিপি 5% বরাদ্দ, স্বাস্থ্য খাতের জিডিপি 5% বরাদ্দ। এইসব যদি আমরা বাস্তবায়ন করতে পারি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খতিব, তাদের জন্য মাসিক আপনার ভাতা, উৎসব ভাতা, ধর্মীয় উৎসব ভাতা, তাদের জন্য ট্রাস্ট, কল্যাণ ট্রাস্ট আমরা এগুলি প্রতিষ্ঠিত করছি। আপনারা অবাক হবেন যে বিএনপির এবারের কর্মসূচি, দেশ গড়ার কর্মসূচিগুলি যদি জানেন, তাহলে এই দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। নগরায়নের ব্যাপারে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। নগরায়ন, কামরাঙ্গীরচরের সেবাগুলি সিটি কর্পোরেশন, ওয়াসা, দেশার তেতাসকে জেলে ছাড়িয়ে তার সক্ষমতা নেওয়া উচিত, যার ফলে আর 15-20টা দিন আছে, ধৈর্য ধরে আমার দলকে ধানের শীষে ভোট দিন, আমাকে ধানের শীষে ভোট দিন, আপনাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিন, তারপর জবাবদিহি করুন পেরেছি কি পারি। যদি পারি আমার সমর্থন দেবেন, যদি না পারি তাহলে কি বারবার আপনাদের কাছে আসার সুযোগ থাকবে না। অতএব পারতে আমাদের হবে, আমার দল পারতে হবে, আমাকেও পারতে হবে, এবং দরকার হচ্ছে আপনাদের সহযোগিতা। আপনারা পাশে থাকবেন, পাশে রাখবেন, সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনাদের একটি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم يقوم الحساب. رب العالمين আল্লাহ তাআলা আমাদের দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আল্লাহ আপনি তার জীবনের যাবতীয় ভুলগুলি ক্ষমা করে তার জীবনের নেক আমলগুলো কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বিশিষ্ট শিক্ষাবিদ শেখ রবিউল আলম রবি ভাই, আল্লাহ আমি ওনার দিলের নেক বাসনাগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ তার দিলের নেক বাসনাগুলো পুরা করে দেন। আল্লাহ তার সামনের নির্বাচনে তাকে আল্লাহ এই আসন থেকে আপনি নির্বাচিত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা তার যত নেক মাকসুদ আছে আল্লাহ এই আসন থেকে তার যত সুচিন্তা আছে
এই সুচিন্তাগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.